नमस्कार बीटेन निউজে স্বাগত রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। বরাক সফরের দ্বিতীয় দিনে হাইলাকান্দি ও করিমগঞ্জে কর্মী সভায় যোগ মুখ্যমন্ত্রীর। শিলডুবি এলাকার গিলাচড়া গ্রামে রাস্তার দুরবস্থা, অসন্তোষ গ্রামবাসীর। করিমগঞ্জে কর্মী সভা চলাকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মামা বলে সম্বোধন এক শিশুর। 3 দিনের বরাক সফরে এসে ফের ললিপপ, মুখ্যমন্ত্রীর কটাক্ষ জেলা কংগ্রেসের। এবারে বিস্তারিত খবর। বরাক সফরের দ্বিতীয় দিনে করিমগঞ্জে কর্মী সভায় যোগ মুখ্যমন্ত্রীর। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও 2026 বিধানসভা নির্বাচনে করিমগঞ্জের 4টি বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত করতে এখন থেকে কর্মকর্তাদের মাঠে নামার আহ্বান হিমন্তের। 3 দিনের বরাক সফরের দ্বিতীয় দিনে আজ শুক্রবার করিমগঞ্জে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শুক্রবার বিকেল 3টের দিকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার হলে আয়োজিত কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ লোকসভা আসনে জয়লাভের জন্য সকল স্তরের দলীয় কর্মীদের ধন্যবাদ জানান হিমন্ত। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতিটি কর্মীকে প্রস্তুত থাকতে এবং আগামী বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্র যাতে বিজেপির নিয়ন্ত্রণে আসে সেজন্য এখন থেকেই কাজ করার আহ্বান জানান তিনি। কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মূল নিবাসীদের ওপর পরিকল্পিত নিপীড়নের একমাত্র উদ্দেশ্য হলো তাদের জমি বিক্রি করতে বাধ্য করা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী বলেন, আসাম সরকার এসব ঘটনার বিরুদ্ধে আইন তৈরি করছে। মুখ্যমন্ত্রী বলেন, করিমগঞ্জ শহরের রাস্তার জন্য 20 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। স্মার্ট মিটার নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই চলতি মাসের বিল আগের মাসের বিলের সঙ্গে তুলনা করেন, যা ভুল। স্মার্ট মিটার সম্পর্কে কারো সন্দেহ থাকলে কেউ ম্যানুয়াল এবং স্মার্ট মিটার একসাথে পরীক্ষা করার জন্য রাখতে পারেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উপর চাপ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের হিন্দুদের ভারতে রেফিউজি হয়ে থাকতে হবে, বাংলাদেশে তারা স্বাধীনভাবে যাতে থাকতে পারেন। এ নিয়ে ভারত সরকারকে প্রতিনিয়ত কূটনৈতিকভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে হবে, আর এমনটাই করছে ভারত সরকার। চেষ্টা কৰিলে বাংলাদেশতে আমি হিন্দু মানুহক সুৰক্ষা দিব পাৰিম। সেইকাৰণে আনাটো ফাৰ্ষ্ট প্ৰিফাৰেঞ্চ নহয়, প্ৰথম প্ৰিফাৰেঞ্চটো হৈছে তাতে যাতে মানুহে সুৰক্ষা থাকিব পাৰে। নহ'লে পঢ়া আছে, কাৰোবাৰ মেডিকেল পঢ়ি আছে, আধা পঢ়ি আছে, কোনোবাই কলেজত ফাৰ্ষ্ট ইয়াৰ পঢ়িছে, ছেকেণ্ড ইয়াৰ ক'ত আহি পঢ়িব। ইয়াত আনিলেতো ৰিফিউজি কেম্পত সোমাব লাগিব। ভাল ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ ভাৰতত আহি ৰিফিউজি হৈ যাব। গতিকে আমি হিন্দু মানুহ ৰিফিউজি হোৱাটো নিবিচাৰোঁ। হিন্দু মানুহ আমি সন্মান সহকাৰে জীয়াই থকাটো বিচাৰোঁ। আৰু মই ভাবোঁ যে প্ৰাইম মিনিষ্টাৰে কাম কৰি আছে, খুব সোনকালে আমি ভাল ৰিজাল্ট দেখা পাম। যোৱাকালিও আমি 3জন বাংলাদেশী পুছবেক কৰিছোঁ, অলপ পিছত মই টুইটত দি আছোঁ। ইয়াতে ডেইলি বেচিকেলি বাংলাদেশত টেক্সটাইল ইণ্ডাষ্ট্ৰিটো বেয়া হৈ যোৱাৰ কাৰণে টেক্সটাইল ইণ্ডাষ্ট্ৰিৰ লগত যিবিলাক এমপ্লয়ি ইনভলভ হৈ আছিল তেওঁলোক ভাৰতত সোমাবৰ কাৰণে যত্ন কৰি আছে। আৰু যিমানবিলাক আমি মানুহ ধৰি আছোঁ চবেই কৈ আছে যে তামিলনাডুৰ টেক্সটাইল ইণ্ডাষ্ট্ৰিত কাম কৰাৰ কাৰণে আমি সোমাইছোঁ। তেওঁলোকে ত্ৰিপুৰা হৈ কৰিমগঞ্জ হৈ যায়গৈ। গতিকে অসম চৰকাৰে ধৰি আছে, ত্ৰিপুৰা চৰকাৰেও ধৰি আছে, BSFেও ধৰি আছে। যদি আমি 3-4টা গভৰ্ণমেণ্ট ষ্ট্ৰং কাম কৰি থাকোঁ সোমোৱাটো বন্ধ হৈ যাব। স্মাৰ্ট মিটাৰত একো প্ৰব্লেম নাই। স্মাৰ্ট মিটাৰ লৈ যাৰ প্ৰব্লেম আছে সি একেলগে তাৰ ঘৰত মই মেনুৱেল মিটাৰো লগাই দিম, স্মাৰ্ট মিটাৰো লগাই দিম। লগাই দিলে দেখিব ৰিডিং একেই আছে। স্মাৰ্ট মিটাৰ লোৱাৰ পিছত মানুহে টকাটো কমি যায়। ঘৰত এনে ফেনটো চলাই আহে, মিটাৰত গৈ থোৱা দেখিলে ফেনটো বন্ধ কৰি দিয়ে। মই ভাবি চিন্তি কৰি আছোঁ, এইটো মানুহৰ কাৰণে হেল্পফুল হয়। 26 বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে নতুন মেডিকেল কলেজের কাজ শুরু হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। 3 দিনের বরাক সফরের দ্বিতীয় দিনে হাইলাকান্দি জেলা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার হাইলাকান্দিতে দলীয় এক কর্মসূচিতে যোগদান করেন মুখ্যমন্ত্রী। দলীয় সভায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, 26 বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে নতুন মেডিকেল কলেজের কাজ শুরু হবে। এছাড়া
15 কোটি টাকা ব্যয়ে নতুন অডিটোরিয়াম নির্মাণ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। মই বৰাক ভেলী 3 দিনৰ কাৰণে আহিছিলো। যোৱাকালি শিলচৰ আছিলে, আজি মই হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জত থাকিম। অহাকালি আকৌ শিলচৰ মেডিকেল কলেজ চাই মই গুৱাহাটীত ঘূৰি যাম। ইলেকশ্যনৰ আগতে মই হাইলাকান্দিত আমাৰ লোকসভাত বিজেপি জিকিলে মেডিকেল কলেজ এটা দিম বুলি প্ৰতিশ্ৰুতি দিছিলো। আজি মই ডিচিক এতিয়া কৈ যাম যে ভাল লেণ্ড প্লট এটা আমাক চাই দিব লাগে, যাতে আমি এছেম্বলি ইলেকশ্যনৰ আগতে হাইলাকান্দি মেডিকেলৰ ফাউণ্ডেশ্যন কৰিব পাৰোঁ। তাৰ উপৰিও হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী অডিটৰিয়ামটো কমপ্লিটলি ভাঙি এটা নতুন এয়াৰ কণ্ডিশ্যন অডিটৰিয়াম বনাবৰ কাৰণে মই 20 কোটি টকা আজি এনাউন্স কৰিছোঁ। হাইলাকান্দিৰ কাৰণে খুব প্ৰয়োজন আছিলে আৰু ভাল এটা অডিটৰিয়াম এটা হাইলাকান্দিৰ ৰাইজে পাই যাব। তাৰ উপৰিও আমাৰ হাইলাকান্দি চাৰ্কিট হাউচটো নতুনকৈ বনোৱাৰ কাৰণে চেংচন হৈছে। উইদিন 10 ডেজ আমাৰ কাম আৰম্ভ হৈ যাব। গতিকে যিখিনি আমি ইলেকশ্যনৰ সময়ত হাইলাকান্দি ডেভেলপমেণ্টৰ কাৰণে কৈছিলোঁ, মই আজি আহিছোঁ, গোটেইখিনি আৰু এবাৰ ৰিভিউ কৰিম আৰু যি ধৰণে কথা দিছিলোঁ সেই ধৰণে যাতে আমি কাম কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। পাঁচগ্ৰামৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্কৰ অলৰেডি বিভিন্নজনৰ লগত ডিছকাশ্যন চলি আছে। যোৱা লোকসভা নিৰ্বাচনৰ পিছত অসমত এনেকুৱা 22টা ঘটনা ঘটিছে আৰু আজি এইটো 23 নম্বৰ। আৰু এই গোটেই ঘটনাটোবিলাকৰ লগত এটা কিছুমান বিশেষ মানুহ জড়িত হৈ থাকে আৰু লোকসভা ইলেকশ্যনৰ পিছত তেওঁলোকে বহুত এনকাৰেজমেণ্টো পাই আছে, এটাৰ পিছত এটা ঘটনা কৰি আছে। আমি টাফ একশ্যন ল'ম। এতিয়া মই ডিজিপিক পঠাইছোঁ দিনলৈকে। উইল টেক টাফেষ্ট পচিবল একশ্যন। পীযুষ হাজৰিকাকো মই যাব দিছোঁ। আৰু মই সদায় কৈ থাকোঁ যে আমাৰ অসমত নামনি আৰু মধ্য অসম, বৰাক ভেলী আদিৰ দৰে জাগাত আমাৰ খিলঞ্জীয়া মানুহ, লোকেল মানুহবিলাক বহুত ভয় আৰু সন্ত্ৰাসৰ পৰিৱেশত থাকে। অসমৰ মানুহে যিমান এই কথাবোৰ বুজিব সিমানে আমাৰ কাৰণে ভাল। বাকীটো আইনত যি ব্যৱস্থা ল'ব লাগেতো মই ল'মেই, কিন্তু আমি যিমানেই চেনচিটিভ হওঁ যে এই জেগাবিলাকত কেনেকৈ আমাৰ মানুহবিলাক থাকে, কিমান কষ্টত থাকে, আমি যিমানেই চেনচিটিভ হ'ম সিমানেই আমাৰ মানুহবিলাকে সুৰক্ষা পাম। 3জন ল'ৰা কোন নাম, এজনকতো এৰেষ্ট কৰা হৈছে, বাকী 2জনৰ নামো আপোনালোকে পাই যাব। মটৰচাইকেল এখনত উঠি আহি আছিলে। কিন্তু ঢিঙত এইটো ঘটনা এইটো ফাৰ্ষ্ট নহয়, স্প্ৰে গেং হৈছে আৰু হৈয়ে থাকে। যি জাগাত আমাৰ খিলঞ্জীয়া মানুহ মাইনৰিটি হৈছে সেই জাগাত আমাৰ মানুহবিলাক সদায় সমস্যাত থাকে। কিন্তু আনফৰ্চুনেটলি যিবিলাক জাগাত আমি মেজৰিটি, তাৰ মানুহে এই মানুহখিনিৰ কথাটো অনুভৱ নকৰে। যেনেকৈ আজি অসমত কিবা এটা ঘটনা হ'লে অসমীয়া বঙালী কৰি দিব, কিন্তু কোনো বঙালী মানুহে ছোৱালীক ওপৰত হাত নিদিয়ে। কিন্তু আমাৰ মানুহখিনিয়ে চিন্তা কৰি থাকিব বঙালী, বঙালীয়ে চিন্তা কৰি থাকিব অসমীয়া, অসমীয়াই চিন্তা কৰি থাকিব মাৰোৱাৰী, মাৰোৱাৰীয়ে চিন্তা কৰি থাকিব হিন্দী ভাষী। কিন্তু আমাৰ শত্ৰু কোন মিত্ৰ কোন মানুহে এইটো আজিলৈকে উলিয়াব নোখোজে বা নাজানে বা মানুহে এভইড কৰে। ডেট ইজ দ্য বিগেষ্ট আইৰনি। সেইটোৱে আজি আমাৰ আটাইতকৈ ডাঙৰ সমস্যা। চৰকাৰেতো পদক্ষেপ লৈয়ে আছে, চৰকাৰে পদক্ষেপ লৈ থাকিব, কিন্তু মানুহৰ ভিতৰত থকা যিটো জন্তু, সেই জন্তুটোক চৰকাৰে কেনেকৈ আগত বুজি উঠিব। রাস্তার দুরবস্থা গ্রামে তীব্র জনরোষ গ্রামবাসীর। কাছাড় জেলার শিলডুবি পার্ট 1-এর অন্তর্গত গিলাছড়া গ্রাম অতি প্রাচীন, জনসংখ্যা প্রায় 2000। কিন্তু এই গ্রামটি অতি প্রাচীন হওয়া সত্ত্বেও গ্রামের প্রধান সড়কটি একেবারেই বিহাল। প্রায়
30 বছর আগে পঞ্চায়েত মুন্সি আব্দুল গনিরের আমলে কিছুটা কাজ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এরপর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি। যেমন রাস্তা তেমনি রয়েছে, কাঁচা রাস্তাটি প্রায় সময় জলমগ্ন এবং কাদাময় থাকে। স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি বলে গ্রামবাসীরা জানান। আজ 30-70 ভিতরে 10টা টাকা খারাপ হয়েছে না কোনো রাস্তা, যেটা হয়েছে মনে করো আমরা নিজে 10 টাকা 20 টাকা করে উঠাইয়া আমরা রাস্তা বানাইছি। রাস্তা বানাই আমরা আটা বিরা করিয়া, আর যত মন্ত্রী এমএলএ এমপি পঞ্চায়েত যতজন আইলা খালি খুঁয়া যায় বলে আমরা ভোট দেওয়ার বাদে আমরা ভোট পাইয়া আমরা তোরা রাস্তা বানাইমু। একটা মানুষের রাস্তা আর একজন তার কথা কাম করেছি। প্রায় 14 মতো না বুঝলেন। একদিন আমরা গেছি আপনার ওই যে আমরা সিন্ধুবি জিপি বিষয় অন্য আসলে আমরা এমএলএ তানেরও না আমরা কয়জন বাঁকা কয়জন গেছিলাম। যাওয়ার বাদে তান্ডে কইলে আমরা রাস্তা গোলা খুব খারাপ হয়েছে, তাহলে কইছে না বেশ খারাপ চলা যার না। বাদে কইছে না যে ঠিক আছে তোমরা চলার উপর আমরা উড়তা লেগে স্কুলেও ওটিতে কোনোবার হেঁটে পারিয়েন না। কারণ কি তা করছেন 2 গাড়ি একটা জিও করবো আমরা ওটা সেন্টি দিলাম। বাদেও দিচ্ছেন আমরা রেপি ফজলুর আন্ডারে। বাদে ফজল বেটা কিতা করছেন তাই না ওটা ইটোর গুড়া ওটা দিচ্ছেন আমরা। আর সেন্টির লাগে 2-3 দিন হাঁটতে কোনো ফোনও নাই, কোনো বার্তাও নাই, খবরও নাই। কি জানো হেন দিলা না না হেন ভাইয়া দিলা না, আমরা কোনটা বুঝতাম পারি না। আমরা রাস্তার লাগে বেদান দেয়ার রোটা বিয়া নিয়ে বেলা স্কুল যাই না, কোনো যাওয়ার কোনো লাইনও নেই, রাস্তার অবস্থা। এখন আমরা মেন মুর্দা দাবি লেগে আমরা রাস্তাটা কিনা আমরা ভাই ওগুটা আমরা ফাইতাম কিন্তু কাম করি না দিন না। আমরা তো এই রাস্তার কন্ডিশন এইরকম বহুদিন থেকে আমরা কোনো পঞ্চায়েত এমএলএ কোনো মন্ত্রী আমরা এই কাজটা করিয়া টাইম দেই না। বর্তমান যুগে আমরা বাচ্চাইন স্কুলে যাইতে হইলে আমরা ঘর থাকি আমরা বাচ্চাইন ছোট ছোট বাচ্চাইন আমরা কুলো করে লইয়া যাইতে লাগে, লুঙ্গি আটাইয়া লইয়া যাইতে লাগে, বাচ্চাইন করে ড্রেস না পিন্ধাইয়া কোনো মতে লইয়া যাইতে লাগে। এইরকম ব্যবহার বর্তমানে আমরা চলছে। কোনো জায়গা দিয়া কোনো কাজকর্মে এই রাস্তার আমরা পাই না, অথচ পাইছিও না পাইও না। এই কন্ডিশনে আমরা আরো চলতে আছে। এখন একটা করবো আমরা ওই রকমও দেখতে আসি আইতে আসি, না গেলে তো বাচ্চাইন পড়াইতে পারিয়ান না, বাচ্চাইন করে স্কুল দিতে পারিয়ান না। ডেইলি এই কন্ডিশনটা আমরা ওই রকম দাঁড়াইছে। কোনো পঞ্চায়েতের কাছে গেলেও ওই রাস্তা হইব, কোনো এমপির কাছে গেলে ওই রাস্তা হইব, এমএলএ এর কাছে গেলে ওই আমরা মাল দিয়া ওরকম বুঝাই আজ যতটা বছর থেকে আমরা এই কন্ডিশনে আমরা চলতে আছে, আমরা কোনো সাহায্য পাই। করিমগঞ্জে কর্মী সভা চলাকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মামা বলে সম্বোধন করে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আর্জি এক শিশুর। বরাক সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী আজ শুক্রবার সীমান্ত জেলা করিমগঞ্জে দলীয় কর্মী সম্মেলনে অংশ নেন। দলীয় কর্মী সভা চলাকালীন সভা থেকেই বছর 12-র একটি ছেলেকে মঞ্চে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। ওই সময় শিশুটি মঞ্চের নিচ থেকে মামা মামা বলে চিৎকার করছিল। এরপর মুখ্যমন্ত্রী শিশুটিকে মঞ্চে ডেকে আনেন এবং মুখ্যমন্ত্রী মঞ্চে শিশুটির সঙ্গে কথা বলেন। শিশুটির অনুরোধ ছিল তাকে করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হোক। মুখ্যমন্ত্রী পরে শিশু ও তার বাবাকে আশ্বস্ত করেন যে তাকে শীঘ্রই কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করানো হবে। শিশু ও তার বাবা গণমাধ্যমকে এই কথা জানান। আমি ডাকছি মামারে, মামার পরে বুঝি নাইতাম কি সুইচার লুট বিকাশ রঞ্জন কর ডাকি কর। আমার ছোট ছেলে বিনায়ক কর সেন্ট্রাল স্কুলে বারবার অ্যাপ্লাই করে একটা সিট পান না, এবারও অ্যাপ্লাই করেছে 6-এ অ্যাডমিশন লওয়ার লাগে। তার ইচ্ছা তার বড় ভাই সেন্ট্রাল স্কুলে পড়ে এবং টিচার তো ভাই বোন সবাই সেন্ট্রাল স্কুলে পড়ে, এও মানে সেন্ট্রাল স্কুলে অ্যাডমিশন নেওয়ার লাগে বারবার ট্রাই করে কিন্তু সিট পান। মুখ্যমন্ত্রী বললেন যে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আমি অলরেডি অমিত পালাতে অ্যাডভান্স আজকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছি। 3 দিনের বরাক সফরে এসে ফের ললিপপ মুখ্যমন্ত্রীর কটাক্ষ শিলচর জেলা কংগ্রেসের। মুখ্যমন্ত্রী বরাক সফরে একদিন আগেই বৃষ্টিকে উপেক্ষা করে শহরে জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করায় বিভাগীয় কর্তৃপক্ষকে এদিন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।
শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সমালোচনায় মুখরিত হন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে দলের সভাপতি অভিজিৎ পাল জানান, 3 দিনের বরাক সফরে এসে আসামের মুখ্যমন্ত্রী ফের উন্নয়নের ললিপপ দেখিয়ে জনগণকে বোকা বানিয়েছেন। ধলাই উপনির্বাচনের ভোট বৈতরণী পার করতে সেখানে মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন সহ ধলাই সমষ্টিতে 15,000 অরুণোদয় ফর্ম বিতরণ করার ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন অভিজিৎ। বরাকের মেরুদণ্ডহীন জনপ্রতিনিধিদের স্থানীয় বিভিন্ন সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার সাহস নেই বলে জানিয়েছেন তিনি। শীতের মরশুম ছাড়া রাস্তার কাজে হাত দেওয়া সম্ভব নয় বলে জোর গলায় দাবি করেছিলেন স্থানীয় বিধায়ক। কিন্তু মুখ্যমন্ত্রীর আগমনের আগের দিন কিভাবে সড়কের কাজে হাত দেওয়া হয়েছে প্রশ্ন জেলা কংগ্রেসের। শিলচরে উড়ালপুলের নির্মাণ, শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর ইত্যাদি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ইফতিকার আলম লস্কর, রণধীর দেবনাথ, রত্নদীপ রায়চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাছাড় জেলার মানুষের যে রাস্তাঘাটে নরক যন্ত্রণায় ভুগছেন এবং সাধারণ মানুষ কোনো সংগঠন ছাড়াও সাধারণ মানুষ প্রতিবাদের জন্য মাঠে নেমে আসছেন। দিনের পর দিন প্রতিবাদ হচ্ছে, কিন্তু এতদিন ধরে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, বিধায়ক এবং এখানে অভিভাবক মন্ত্রী ওনারা একটাই জোড়াতালি দিয়ে যাচ্ছেন যে বর্ষার সময় রাস্তা কাজ করা সম্ভব না। এবং পূর্ত বিভাগকে আমরা বারবার জেলা কংগ্রেস থেকে আমরা পূর্ত বিভাগকে ঘেরাও করেছি। পূর্ত বিভাগের সাথে আমরা অনেকবার ওনাদের অফিসে গিয়ে জানতে চাই যে শিলচর রাস্তাঘাটে এই দুরবস্থা কিসের জন্য। ওনারা একটাই বলেছেন যে শীতের মরশুমে আগে কাজ করা সম্ভব না। কিন্তু যদি শীতের মরশুমে আগে কাজ করা সম্ভব হয় না, রাজা আসার সাথে সাথে কীভাবে তড়িঘড়ি করে যুদ্ধকালীন তৎপরতা কীভাবে কিছুটা রাস্তাতে ডিফাতালি দেওয়া হচ্ছে। তো আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আসার পর উনি আবার শিলচর শহর তথা বরাক উপত্যকার মানুষকে বিভিন্নভাবে ললিপপ দেখিয়েছেন। আজকে এই অরুণোদয় প্রকল্পটা আবারও আমাদের প্রশ্ন হলো, সেই যে ফর্মটা দেওয়া হয়েছিল সেটা কি মানুষকে লোকসভা নির্বাচনে ভোট আদায় করার জন্য, বোকা বানানোর জন্য সেই ফর্ম দেওয়া হয়েছিল? আজকে মুখ্যমন্ত্রী নতুন করে এসে ঘোষণা করে যাচ্ছেন যে প্রত্যেক বিধানসভাতে 10,000 করে নতুন হিতাধিকারীকে দেওয়া হবে। আবার দলাইয়ের জন্য 15,000। তার মানেটা কি? দলাইতে উপনির্বাচন আছে, নতুন করে কিভাবে দলাইবাসীকে আবার কিভাবে নতুন করে উনি বোকা বানানোর জন্য সেখানে 5,000 বেশি দিয়ে দিলেন। উনি যদি মুখ্যমন্ত্রী আর সমগ্র আসামের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, 126টা সমষ্টি যদি উনি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, দলাইতে কেন 15,000 দেওয়া হবে? অন্য সমষ্টিতে কেন 10,000 হিতাধিকারীকে দেওয়া হবে? বর্তমানে একটা হিটলার রাজ সরকার চলছে, যেখানে সাধারণ জনগণের কোনো কথা কান দেওয়া হয় না, কোনো প্রতিবাদকে কানে তোলা হয় না। ইভেন কি বরাক উপত্যকার যারা আজকে বিধায়করা আছেন, ওনাদেরও আজকে কোনো মেরুদণ্ডহীন হয়ে পড়েছেন। ওনাদের নিজের স্বার্থের জন্য মন্ত্রী হওয়ার লোভে ওনারা নিজের যে স্থানীয় সমস্যা, বরাক উপত্যকার সমস্যা নিয়ে একবারও মুখ্যমন্ত্রী দরবারে তোলার সাহস নেই ওনাদের। একই সাথে শিলচর এবং ডিব্রুগড়কে পৌরসভা থেকে পৌর নিগমে উন্নীত করা হয়েছিল, কিন্তু ডিব্রুগড়ে পৌরসভা নির্বাচনের সময় শেষ হওয়ার সাথে সাথে আবার পৌরসভা নির্বাচন হয়েছে এবং আজকে থেকে প্রায় 6 মাস আগে সেটাকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে। শিলচরের ক্ষেত্রে উনি আজকে থেকে 1 বছর আগে এসে মুখ্যমন্ত্রী বললেন যে বিধায়ক চাইলে এখানে নির্বাচন হবে। যে ঐতিহ্যবাহী পৌরসভা, 140 বছর পুরনো পৌরসভা, সেই পৌরসভা নির্বাচন, যে পৌরসভাতে পৌরকর মানুষ দিয়ে যাচ্ছেন, কিন্তু পৌরসভা থেকে যে সেবা পাওয়ার যে ইয়েটুকু পাবেন, সার্ভিসটুকু দেওয়া, সেই সার্ভিসটুকু দেওয়া হচ্ছে না। কিন্তু মুখ্যমন্ত্রী এসে গণতন্ত্রের একটা উচ্চ পদে বসে মুখ্যমন্ত্রী এসে বললেন যে বিধায়ক চান তাহলে নির্বাচন হয়ে যাবে। আজকে 1 বছর পরে আসে আবার যখন আপনার প্রশ্ন করলেন, তখন উনি বললেন যে আপনারা জনগণ PIL করুক। চার জেলাতেও করা হয়েছিল, ক্যাবিনেট মিটিং করা হয়েছিল আজকে থেকে প্রায় 1 বছর আগে। এবং সেই ক্যাবিনেট মিটিং ওনাদের প্রত্যেক জেলা করা একটাই উদ্দেশ্য ছিল, ওনারা যারা জনগণকে বলেছিলেন যেখানে ক্যাবিনেট মিটিং করবেন সেই জায়গার উন্নয়ন নিয়ে ওনারা বেশি প্রাধান্য পাবে সেই ক্যাবিনেট মিটিংয়ে। এবং শিলচরে যখন কাছাড় জেলাতে যখন ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল 2টা উড়ালপুলের জন্য স্যাংশন করা হয়েছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর করা হবে। আজকে 1 বছর পরে এসে মুখ্যমন্ত্রী বলছেন যে জনগণের মতামত নিয়ে জনসভার আয়োজন করে জনসাধারণ যদি চান তাহলে উড়ালপুল করা সম্ভব হবে। তাহলে আমার প্রশ্ন হলো, একই রাজ্যে গুয়াহাটিতে আপনার প্রত্যেক মাসে নতুন একটা উড়ালপুলের প্রকল্প শিলান্যাস করা হয় এবং দেখা যায় 1 বছরের মাথায় সেই উড়ালপুল প্রকল্পর কাজও সম্পূর্ণ হয়ে যায়। সেই জায়গা থেকে জনসভা করে এক একটা নতুন নতুন করে কি উড়ালপুল বানানো হচ্ছে। বরাকের প্রতি কেন এই ধরনের বৈষম্য? আজকে উনি বলেছেন যে দোলাইতে, উনি আরও বলেছেন যে কি দোলাইতে নরসিংপুরে আরেকটা মডেল কলেজ হবে, 50 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে। মুখ্যমন্ত্রীকে আমার একটাই প্রশ্ন এবং একটাই অনুরোধ, আপনি যে যে প্রকল্প বরাক উপত্যকা আগে থেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো আগে কাজ সম্পূর্ণ করেন এবং সেইগুলো প্রতিশ্রুতি আগে পূর্ণ করেন, তারপর আবার নতুন করে প্রতিশ্রুতি দেবেন। গোবিন্দ পুরকায়স্থের স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার শিলচরে বিজেপি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রাত 9টা নাগাদ মুখ্যমন্ত্রী যান মালুগ্রাম নতুনপট্টি কবীন্দ্রবাবুর বাড়িতে। প্রায় 40 মিনিট কবীন্দ্রবাবুর বাড়িতে তার সঙ্গে কথাবার্তা বলেন ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। কবীন্দ্রবাবুর পারিবারিক সূত্রে জানা গেছে, কোনো প্রয়োজন হলে কবীন্দ্রবাবু যাতে নিঃসংকোচে তাকে জানান, এমনটাই মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন। রিজার্ভ ব্যাংক গুয়াহাটি শাখার উদ্যোগে ফাটক বাজারে ব্যবসায়ী ও গ্রাহকদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহায়তায় শুক্রবার গ্রাহকদের সঙ্গে নিয়ে শিলচরে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক গুয়াহাটি শাখার উদ্যোগে আয়োজিত এদিনের সভায় ডিজিটাল সক্ষম বাজার ক্লাস্টার শনাক্ত এবং বিকাশের জন্য ইলেকট্রনিক ব্যাংকিং বিষয়ে গ্রাহকদের সচেতন ও প্রশিক্ষণ প্রদান করেন বিভাগীয় কর্মকর্তারা। এদিন সবজি ভেন্ডার, ফুড ভেন্ডার, কোয়ালিটি ফার্মিং ইত্যাদি ডিজিটালি ব্যবহার করার পাশাপাশি প্রতারকের খপ্পর থেকে নিজেকে রক্ষা করা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেন তারা। সভায় বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত থেকে সভাকে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিভাগীয় কর্মকর্তারা। আমাদের নতুন একটা স্কিম লঞ্চ হয়েছে, ডিজিটালি এলেভেল মার্কেট ক্লাস্টার, যেখানে আমরা সবজি ভেন্ডার, ফ্রুট ভেন্ডার, পোলট্রি ফার্ম, যে কোনো ব্যবসায়ীদের আমরা ডিজিটালি যাতে তারা ডিজিটাল ট্রানজ্যাকশানটাকে আরও ইনক্রিজ করেন সেই বিষয়ে অ্যাওয়ারনেস করার জন্য এসেছি এবং সেক্ষেত্রে আমরা শর্টলি একটা ব্রিফও করেছি। তো হোপফুলি এই সেশনটা আশা করি সবার ভালো লেগেছে এবং উৎসাহিত হয়ে যাতে আরও ডিজিটালি ট্রানজ্যাকশান আরও বেশি করে করেন সেই চেষ্টাই আমরা রাখছি। এখনকার নতুন রকম ফ্রড হচ্ছে সেগুলো আমরা এনাদেরকে সব এক্সপ্লেন করেছি যে কী ফ্রড হচ্ছে না হচ্ছে এবং সেক্ষেত্রে বাঁচার যে উপায় আছে। প্রথম স্টেপ হলো আপনাদের ব্যাংকে গিয়ে কমপ্লেন করতে হবে। সেকেন্ড আরেকটা অপশান আছে, আপনার টোল ফ্রি নাম্বারে কমপ্লেন করতে পারেন। থার্ড আপনারা আপনারা ওয়েবসাইটেও বা সাইবার যে ক্রাইম সেল আছে সেখানেও আপনারা কমপ্লেন করতে পারেন। 1 মাসের মধ্যে যদি কোনো সলিউশন ব্যাংক না করে থাকতে পারে তো তারপর আপনারা আরবিআই গিয়েও কমপ্লেন করতে পারেন। ফ্রড হওয়ার আগে আপনাদের এটাই চেষ্টা করতে হবে যে ফ্রডগুলো হয়, যেমন এটিএম স্কিফিং বা ফিশিং, ভিসিং, SMS স্পুফিং, এইসবগুলো আপনারা এক্সপ্লেন করেছি। আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা এখানে এসেছেন। আমাদের এই অঞ্চলের যে ব্যবসায়ী বন্ধুদের যে সমস্ত ব্যাংকিং সার্ভিসে যে সমস্ত ত্রুটি বা বর্তমান যে সমস্ত সমস্যা আছে, এটিএমের সমস্যা আছে, ব্যাংকের সাইবার ক্রাইম আছে, ব্যাংকের টাকা কীভাবে হপিস করে দেয়, এই সমস্ত নিয়ে ওরা বিস্তৃতভাবে আলোচনা করেছেন। তাই আমরা বাজারের সমস্ত বন্ধুদেরকে বলবো এবং আগামী দিনে আমি চিফ ম্যানেজারের সঙ্গে আলাপ করেছি, আমাদের আগামী দিনে এখানে মুদ্রা লোনের একটা ব্যবস্থা উনি করবেন, যাতে আমাদের এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে সেই সমস্ত ব্যবসায়ীরা যাতে অতি সহজ মূল্যে সহজভাবে ব্যাংকের যে সমস্ত সমস্যা আছে, কাগজপত্র ইত্যাদি লাগে, উনি যতটুকু পারেন হেল্প করবেন। আশা করব যে আমাদের এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আছে সেই ব্যবসায়ী বন্ধুরা মুদ্রা লোনের যে হেল্পটা সেই হেল্পটা পাবে এবং সবাই একটু নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমরাঘাটে পুরনো সেতুর সংস্কার কাজ শুরু করলো। নতুন সেতুর দাবি জানিয়ে কাজ বন্ধ করলেন স্থানীয়রা। 3 দিনের বরাক সফরে এসে বৃহস্পতিবার ধলাইয়ের বর্জালিঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন ও শিলান্যাস শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন আমরাঘাটে 140 মিটার দীর্ঘ নতুন সেতু হবে। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা 24 ঘন্টার মধ্যে শুক্রবার আমরাঘাটে সোনাই নদীর ওপরে থাকা 45 বছর পুরনো সেতুর সংস্কার কাজ আরম্ভ করে পূর্ত বিভাগ।
আর এতে এলাকার জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিন সকালে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে সংস্কার কাজ শুরু হলে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। তাদের বক্তব্য, নতুন সেতু আগে নির্মাণ করা হোক, পরে এটির সংস্কার হবে। এদিকে কাজ বন্ধ করা হলে আমরাঘাটে এসে জনসাধারণের সঙ্গে কথা বলেন পূর্ত বিভাগের ধলাই সোনাই ডিভিশনের কনিষ্ঠ বাস্তুকার ঋতুরাজ দাস ও এসও ইমদাদ লস্কর। কত টাকার কাজ আছে বা কাজটা কিভাবে পাবলিকে জানি লাগবে, তাই কইছেন তার কাছে এই ধরনের কোনো গাইডলাইনও নাই যে তাই কেন স্পেসিফিকেশনটা লাগাইতা। তাই যেটা কইছই আমার কইছেন গাইডলাইন যদি থাকে আমি তাহলে দেখাইতাম, যেটা তাই কইলে না। আমার বুঝছেন তো পাবলিক মানুষ, আমরা তো ডিপার্টমেন্টের ইন্টারনাল খবর জানি না, কিন্তু আমরা নর্মাল যেটা জানি যে সরকারি কোনো কাজ আইলে এটার একটা ভিজিবল থাকে, স্পেসিফিকেশন একটা থাকে, যে এত টাকার কাজ এটা হইতে পারে। আমরা চাই নতুন আমরা রিপেয়ারিংটা করতে দিতাম না, আমরা লাগে সিএম এর কাছে যেতে লাগে, কই যেতে লাগে, পিডব্লিউডি অফিসে আমরা অ্যাপ্লিকেশন দিব। আমরা এই কাজটা আমরা দেখো রিপেয়ারিং করা দিলে রোডটা ব্লক হইতো, আমরা বিকল্প কোনো রাস্তা নাই, বাইক যাইবার আটার স্কুলও যাবার টোটালি আমরা ব্রিজটা বন্ধ হয়ে যাব 20 দিন 25 দিন, তারা হচ্ছে 20 দিন লাগবো, এখানে 1 মাসের উপরে লাগবে। আমরা ছোট ব্রিজ ছোটই থাকবো, বড় হইতো না, স্পেস হইতো না। আমরা দাবি হইলো বড় ব্রিজ হোক, বড় নতুন ব্রিজ হোক, নতুন ব্রিজ হওয়ার পরে লাগে এটা রিপেয়ারিং কোন রাস্তা বন্ধ করাইছি কি তার লাগে আমরা এখন যখন রাস্তা এরকম যে ডালাইটা ভাঙতো, এখন যদি ডালাইটা ভাঙি দেয় তে আমরা রাস্তা আওয়া যাওয়া, ডাক্তার দেখানি, বাজার করা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো প্রবলেমটা আমরা ফেস করবো। আজকে একদিন হইলে ঠিক আছে, আজকে 1 মাস আমরা ফেস করতে লাগবো। এটা যদি ফেস করতে লাগে, এটা না করি আমরা চাই আর যে নতুন ব্রিজ হোক, তারপরে আমরা এটা রিপেয়ারিং হোক। শতবর্ষ পূর্তিতে উপত্যকার শতাধিক বিদ্যালয়ে মূল্যবোধ জাগৃতি অভিযান শুরু করলো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। শিলচর শহর সংলগ্ন মালুগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। সংস্থার শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় বিদ্যালয়ের শতাধিক ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আশ্রমের কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামীজি জানান, সংস্থার শতবর্ষ পূর্তি উপলক্ষে বরাকের 100টি স্কুলে মূল্যবোধ জাগৃতি অভিযানের সংকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের পরিচয় ঘটিয়ে দেওয়া হবে, যাতে স্বামীজিকে অনুসরণ করে যুব সমাজ আগামীতে সুন্দর ও দক্ষতার সঙ্গে নিজেকে সমাজের কাছে তুলে ধরতে সক্ষম হয়। মালুগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এদিন প্রতিযোগিতার পাশাপাশি এক আলোচনা সভার মাধ্যমে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সহ ওনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বামীজির পরিচয় ঘটিয়ে দেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কর্মকর্তারা। সভায় উপস্থিত ছাত্রীরাও মনোযোগ সহকারে অংশ নিয়ে স্বামীজির মূল্যবান বাণী শুনে উদ্বুদ্ধ হয়। আমরা মালুগ্রাম গার্লস স্কুলের সভাপতি হিসেবে আমি শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের স্কুলে উনি সিলেক্ট করেছেন এবং আজকে 100 জন স্টুডেন্টের মধ্যে ওরা যে মানবিকতা, মূল্যবোধ, কিভাবে স্টুডেন্টরা পড়াশোনা করে জীবনে উন্নতি করবে, নিজের মূল্যবোধকে কিভাবে জানবে, সেই বিষয় নিয়ে আজকে অনেকরা আলোচনা করেছেন। তার মধ্যে মহারাজজি যেভাবে আলোচনা করেছেন আমরা অনেকেই সেই জিনিসটা আমরা নিয়েছি। এবারে খেলার খবর। ধলাই মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল মথুরাপুর এফসি। সামাজিক সংগঠন মাতৃভূমি পরিচালিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল মথুরাপুর এফসি। শুক্রবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ দিমারাজি ওয়ারিয়র দলকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। জোড়া গোল করেন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় রাহুল ও জাস্টিন। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় সয়া। তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ধলাই গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য। শনিবার ডিমাইয়ত স্টার, দর্মিখাল ও ব্রাইট স্টার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন।
কলেজেরা মোটামুটি একটা খেলাখেলি দুইটা প্লেয়ারের যে খেলাটা ভালো খেলায় ওনারা দুইটা গোল দিতে সক্ষম হয়েছে। এফসি ভালো খেলেছে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। বরাক সফরের দ্বিতীয় দিনে হাইলাকান্দি ও করিমগঞ্জে কর্মী সভায় যোগ মুখ্যমন্ত্রীর। শিলডুবি এলাকার গিলাচড়া গ্রামের রাস্তার দুরবস্থা, অসন্তোষ গ্রামবাসীর। করিমগঞ্জে কর্মী সভা চলাকালীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মামা বলে সম্বোধন এক শিশুর। 3 দিনের বরাক সফরে এসে ফের ললিপপ, মুখ্যমন্ত্রীর কটাক্ষ জেলা কংগ্রেসের। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।